হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় সারা দেশে ১০ জনের মৃত্যু। বিশেষ টিকাদান শুরু ৩রা মে থেকে দেয়া হবে সারা দেশে। শুধু জ্বালানি নয়, দাম বাড়বে খাদ্যপণ্যেরও, বললেন অর্থমন্ত্রী। সাশ্রয়ী দামে যে কোনো উৎস থেকে তেল কিনবে সরকার। তেলের জন্য দীর্ঘ লাইন, চাহিদা মেটাতে অপারগ পাম্পগুলো, প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ায় কৃত্রিম সংকটের অভিযোগ। জুলাই সনদ নিয়ে সংসদে আবার বিতর্ক। গণভোটের রায় বাস্তবায়ন চায় বিরোধী দল, তাদের অবস্থান উদ্দেশ্য প্রণোদিত বলছে সরকারি দল। সাংবিধানিক প্রতিষ্ঠানে মাইম্যানদের জায়গা দিতেই সংস্কার অধ্যাদেশ বাতিল, যা ফ্যাসিবাদী বন্দোবস্তের ইঙ্গিত, মত বিশেষজ্ঞদের। এবং বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে সাড়া দেননি আসিফ মাহমুদ। প্রতিবেদন আগে জানানো হবে আইসিসিকে, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত। সারা দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করেছে। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে গত ২১ দিনে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে। নতুন ৯৭৪ জন সন্দেহভাজন সহ রোগীর সংখ্যা ৭,৬১০ জন, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, এরপরই চট্টগ্রাম ও রাজশাহী। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। সীমিত পরিসরে আজ থেকে শুরু হয়েছে হামের টিকাদান কার্যক্রম। উচ্চ ঝুঁকিতে থাকা ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে। এদিকে ১২ এপ্রিল থেকে ময়মনসিংহ, বরিশাল এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে হামের টিকা দেয়া হবে। আর ৩রা মে থেকে দেয়া হবে সব জেলা ও উপজেলায়। অন্তর্বর্তী সরকার টিকা দেয়া বন্ধ করায় হামের এই বজ্রাঘাত, এমনটা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। অদৃশ্য সংক্রমণের নীরব বিস্তার এখন রূপ নিচ্ছে জনস্বাস্থ্যের উদ্বেগজনক সংকটে। দেশজুড়ে শিশুরা এই রোগে আক্রান্ত হওয়ায় অভিভাবকদের মধ্যে বাড়ছে শঙ্কা, স্বাস্থ্য ব্যবস্থার উপর পড়ছে বাড়তি চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় শিশুদের দেয়া হচ্ছে হামের টিকা। ময়মনসিংহ সদরের চুরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বিশেষ হামের টিকা দেয়া হচ্ছে। হামের বিশেষ টিকা কার্যক্রম চলছে ত্রিশাল ও ফুলপুর উপজেলাতেও। টিকাটা যেহেতু সবার দিচ্ছে, তাই শুনে আমরা আসছি। প্রায় ১.৫ লক্ষ শিশু আমাদের টার্গেট আছে, যাদেরকে আমরা এই হামের টিকার আওতায় আনবো, এবং আমরা শতভাগই পেয়েছি। সকাল থেকেই বরিশালের টিকাদান কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। হামের সংক্রমণ থেকে সন্তানকে বাঁচাতে গরম আর দীর্ঘ উপেক্ষা করেই কেন্দ্রে ভিড় করছেন অভিভাবকরা। রাজশাহীর গোদাগাড়ির ২৮টি এবং পৌরসভার ৩টি অস্থায়ী কেন্দ্রে একযোগে টিকা দেওয়া হচ্ছে। ৩ সপ্তাহের টিকাদান কার্যক্রমে টিকা পাবে ৪১,০০০-এর বেশি শিশু। এছাড়া বরগুনা, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, যশোর, মুন্সিগঞ্জ, পাবনা, মাগুরা, নাটোর, নেত্রকোনা সহ কয়েকটি জেলার হটস্পটে শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় আনা হচ্ছে। কক্সবাজারে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় সরকারকে বহন করতে হচ্ছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে কোনো কারণেই হোক, বা অদক্ষতার কারণে হোক, বা কোনো তথ্য না থাকার কারণে হোক, এই হাম প্রচারণা এবং হাম প্রদানের বিষয়টি তারা মনোযোগ দিতে পারে নাই বলে এই বছরের এই হামের পরিস্থিতি এরকম প্রাদুর্ভাবের সৃষ্টি হয়েছে, উদ্রেক হয়েছে। ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, অতীতে সরকার বিশেষ টিকাদান কার্যক্রম বন্ধ রাখায় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আমি অতীতের কোনো সমালোচনা করতে চাই না, তবে একটি কথা বলবো, সারা পৃথিবীব্যাপী যেই প্যান্ডেমিকগুলি শুরু হয়ে যায়, এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না, এবং এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। 5টি স্থানে আমরা নিজেরা থেকে করতেছি। দেশের টিকার সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করবে সরকার। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।
শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস নিয়ে এ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত। আগামী 2-1 দিনের মধ্যে অংশীজনদের সাথে বৈঠক শেষে বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায় ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনো বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেট মিটিংয়ে অবগত করব, তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন। জ্বালানি সংকট দেশের জন্য মরার উপর খাড়ার ঘা, এমন মন্তব্য অর্থমন্ত্রীর। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশের অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে, ফলে আগামীতে জিনিসপত্রের দাম বাড়বে বলেও সতর্ক করেন তিনি। অবশ্য সাশ্রয়ী মূল্যে যে কোনো উৎস থেকে বাংলাদেশ তেল কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আর আগামী 3 মাসের জ্বালানি চাহিদা মজুদের সব উদ্যোগের কথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আজ থেকে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম, কিন্তু বাংলাদেশে এ চাপ এখনো বহন করছে সরকার। কিন্তু সরকার কতদিন তা একা সহ্য করবে তা নিয়ে সংশয় প্রকাশ করলেন অর্থমন্ত্রী। রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এলডিসি উত্তোলন বিষয়ক এক কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। বলেন, পুরো বিশ্ব যেখানে জ্বালানি সংকটে টালমাটাল, সেখানে বাংলাদেশও এর বাইরে নয়। শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কত করে আপনি থাকতে পারবেন। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য। জনগণের ভোটে ক্ষমতায় আসায় সরকার কোনো অবস্থাতেই জনগণকে চাপে ফেলতে চায় না বলেও উল্লেখ করেন তিনি। এদিকে রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোহিঙ্গাদের ফেরাতে সহযোগিতা অব্যাহত রাখা সহ জ্বালানি নিরাপত্তার জন্য বাংলাদেশকে সাহায্য করার কথা জানান রাষ্ট্রদূত। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, তেলের কোনো সংকট হবে না, নতুন কয়েকটি জ্বালানি উৎস শনাক্ত করা হয়েছে। ডিজেল এপ্রিলে যেটা চাহিদা, সেই চাহিদা পূরণ করার আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। কিন্তু আমরা যেটা বলেছি, আমরা নতুন সোর্স যেটা এক্সপ্লোর করছি, নতুন সোর্সের মাধ্যমে এটা করছি, সেখানে আমরা ভালো কিছু সোর্স পেয়েছি। বাট তাদের সাথে অতীতে আমাদের কাজ করা হয়নি। আমরা কাজ করে যদি আমরা সন্তুষ্ট, আমরা মনে করছি তাদের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে আমরা যেটা 3 মাসের জ্বালানি সংরক্ষণ করতে চাচ্ছি, সেটা ইভেন ডিজেলের ক্ষেত্রে সম্ভব হবে। কোনোভাবেই যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়, সেটাকে বিবেচনায় রেখেই কিন্তু সরকার এই সাহসী সিদ্ধান্ত নিয়ে এখনো পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কোনো চিন্তা করেনি। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার থেকে শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময় 1 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত করা হয়েছে। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সংকট নেই, তেল আছে, জ্বালানি আসছে প্রতিদিনই, কিন্তু রিফুয়েলিং স্টেশনের বাস্তব চিত্র একদমই ভিন্ন। অধিকাংশ পাম্পেই মিলছে না তেল, ফলে সড়কে দীর্ঘ সারি বিভিন্ন বাহনের। বিরক্ত গ্রাহক চরম ভোগান্তিতে পড়ে ক্ষোভে ফুঁসছে, আর সরবরাহ কম থাকায় হাত গুটিয়ে বসে আছে পাম্প কর্তৃপক্ষ। কয়েকদিন ধরেই চৈত্রের তীব্র তাপপ্রবাহে পুড়ছে নগরী, আর সেই সাথে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা। তেল পেতে কোথাও 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দীর্ঘ এই অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে আর্থিক ক্ষতি। 4-5 টাকা পাম্প ঘুরে এসে পরে এখানে আসছি, সময় নষ্ট হচ্ছে। তারপরেও তো আমরা নিশ্চয়তা নাই যে কখন গাড়ি আসবে। খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ঘুম তো গেলই। এখন আমরা সবচেয়ে ড্রাইভাররা হইলো কষ্টের মধ্যে আছে আর কি। গ্রাহকদের অভিযোগ, সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাম্পে জিজ্ঞেস করলাম, ওনাদের তেলের গাড়ি এখনো আসে নাই, আসার পরে তেল পাওয়া যাবে। সারা রাত জেগে বসে আছি তেলের জন্য, আদৌ কি পাবো কিনা সেটা আমরা জানি না এখন পর্যন্ত। তবে কর্তৃপক্ষ বলছে, সরবরাহ ঘাটতির কারণে তেল না পাওয়ায় কিছু সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে। 30,000 লিটার 28,000 লিটার আনতাম,
এখন দেখা যায় যে প্রতিদিন প্রায় 12,000 14,000 লিটার তেল অতিরিক্ত লাগে আমাদের। প্রতিদিন প্রায় ডাবল হয়ে যাচ্ছে মানুষের চাহিদা। এই চাহিদা থেকে, এই অতিরিক্ত চাহিদা এই মজুত করা প্রবণতা থেকে মানুষ বের হয়ে না আসতে পারলে এই সংকট সারা জীবনে শেষ হবে না। রাজধানীতে তেলের এই সংকটে নাকাল চালকরা। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে জনজীবনে এর প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়িয়েই দিন শেষ, তারপরেও মিলছে না। সারা দেশে যে কটি ফিলিং স্টেশন খোলা আছে তার সামনেই এমন দৃশ্য। এমন পরিস্থিতিতে পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ নয়, প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। বেশিরভাগ পাম্প বন্ধ, আর যেসব পাম্পে তেল মিলছে সেখানে দীর্ঘ লাইন। দিনের পর দিন সারা দেশের ফিলিং স্টেশনের চিত্র এরকমই। জ্বালানি তেল পেতে আগের দিন বিকেল থেকে বাইক ও প্রাইভেট কার লাইন ধরে থাকছে। অপেক্ষার লাইন ছাড়িয়ে যাচ্ছে কয়েক কিলোমিটার পর্যন্ত। রাত দিন অপেক্ষা করেও পেছনে থাকা গ্রাহকরা তেল পাচ্ছেন না। সারা রাত বৃষ্টি, তার মধ্যে আবার অকটেন শেষ। এখন দেখছি অকটেন নাই, এখন পেট্রোল নিতে হবে। এগুলো আসলে ভোগান্তি, সারা রাত ওখানেই ছিলাম রাস্তায়। পাম্প মালিক সমিতি বলছে, রাজশাহীতে 45টি পাম্প রয়েছে, কিন্তু তেল পাচ্ছে মাত্র 8 থেকে 9টি। তাই সংকট প্রকট হচ্ছে। জোর এবং বিজোরের ব্যাপারে 6, 7, 8 যেভাবে সরকার বলছে এটা একটু দেখা উচিত। লাইনে দাঁড়িয়ে যদি তেলটা পাওয়া যেত তাও আমাদের কাছে ভালো লাগতো, কিন্তু তেলটা পাওয়া যাচ্ছে না। এমন সংকট চলতে থাকলে 7 এপ্রিলের পর থেকে আর তেল বিক্রি করা হবে না বলে জানিয়েছে পাম্প মালিকরা। নীলফামারীর অধিকাংশ পাম্পে তেল না থাকায় কার্যত বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা। কিছু কিছু গাড়ি আছে যারা মোটামুটি তেল ট্যাঙ্কিতে ফুল আছে, এরপরও এসে তেল নিচ্ছে। বর্তমানে এমন অবস্থা, আমি যদি আজকে 9,000 লিটার তেল পাই, 9,000-এ শেষ হয়ে যাচ্ছে। ডিপু যেটা চাহিদা মতো দিচ্ছে, কিন্তু তেল এখানে আনার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। তেলের অভাবে মোটরসাইকেল চলাচল কমে যাওয়ায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। অনেকেই বিকল্প যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। যারা পরে যাচ্ছে তারা তেল পাচ্ছে আগে, কিন্তু আমরা তেল পাচ্ছি না এখন বন্ধ। হুন্ডাওয়ালারা ওই বেশি লোক, এখন ওনাদেরকে 30টা 40টা হুন্ডা দিচ্ছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, বরাদ্দ কম থাকা ও সরবরাহ অনিয়মিত হওয়ায় অনেক পাম্পে দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে। জানাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই সনদ নিয়ে আবারও বিতর্ক হয়েছে সংসদে। বিরোধী দল বলছে, গণভোটের রায় বাস্তবায়ন চায় তারা। তবে তাদের অবস্থান উদ্দেশ্য প্রণোদিত বলছে সরকারি দল। বলি নাই যে আমরা সংসদ নির্বাচন মানি না অথবা আমরা গণভোট মানি না। এখানে যারা আজকে আমরা আছি এই সংসদের ভিতরে, মহান সংসদে, তারা সকলেই গণভোট এবং গণভোটের হার পক্ষে কথা বলেছি। এখন আজকে আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চেয়েছিলাম, যে সমস্ত অধ্যাদেশ এখানে আমাদের বৈধতা দেওয়ার জন্য, আইনগত রূপ দেওয়ার জন্য এসেছে, এ আলোচনা সেইটা কিনা। প্রথমে মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন না, এটা সেইটা না। গণভোট অধ্যাদেশের যতগুলো শিডিউলে 30টা বিষয় দেওয়া আছে তফসিলে, সেই তফসিলের মধ্যে আমি গণভোটের যে প্রশ্নগুলো, খ নম্বর প্রশ্নের যেটা পড়ে শোনালাম, যে জনগণের ভোটের প্রপোর্শনালিটি অনুসারে, পিআর অনুসারে এইটা হবে, আপনি একমত কিনা? এই শিডিউলের মধ্যে কোথাও ওই ক্লজটা নাই মাননীয় স্পিকার। এটা হলো ফ্রড অন দি কনস্টিটিউশন। আমরা তো মানবো, আসুন সেই আলাপগুলো আমরা সংবিধান সংশোধন কমিটিতে এসে করি, কোনটা কি করা যাবে। আপনারা সংস্কার বলছেন, আমরা বলছি সংশোধন। ঠিক আছে, আপনারা মনে মনে খুশি থাকলে অসুবিধা নেই সংস্কার নিয়ে, কিন্তু সংবিধান তো অ্যামেন্ডেড হবে, সংশোধিত হবে, এই সংসদেই হবে, এই জাতীয় সংসদেই হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আচ্ছা, মাননীয় স্পিকার, দফা নম্বর 16, এখানে এই 21টা দফার মধ্যে আমরা তো সবাই বললাম তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আমরা গ্রহণ করতে চাই। এই জন্যই দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কিন্তু গঠন প্রণালী নিয়ে 2-1টা দফায় বিরোধী দলীয় বন্ধুদের সাথে আমাদের একটু আলোচনা প্রয়োজন। আমরা বলেছি সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আমরা গঠন করব, কিন্তু
রাষ্ট্রপতি যে লাস্ট অপশন আছে, রাষ্ট্রপতিকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আর সুযোগ দিতে চাই না, আমাদের প্রস্তাব। কিন্তু সর্বশেষ পদ্ধতি হিসাবে জুডিশিয়ারিকে বাদ রেখে আর কোনো বিকল্প প্রস্তাব আমরা নিতে পারি কি না, সেটা আমরা জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে বের করব। এখানে ওনারা একটা বুটিং ব্যবস্থা করতে বলেছিলেন, এটাকে কি একটা যেন বুট বলা, আমি ভুলে গেছি, হ্যাঁ কি একটা বুট যেন বলেছিল এটা আর কি, হ্যাঁ র্যাঙ্ক চয়েস বুট। আমরা যে র্যাঙ্ক চয়েস বুটের মধ্যেও গাফলতি আছে। সুতরাং আমরা জাতীয় সংসদে এই বিষয়টা আলোচনা করি, একটা বিষয় আমরা বের করতে পারবো, সেই জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক নিয়ে কোনো কারো দ্বিমত নাই। যাই হোক মাননীয় স্পিকার, এরপরে আসলো দ্বিকক্ষ বিশিষ্ট আসন সৃজন। এটা তো বললাম দ্বিকক্ষে 100 সদস্য, আমরা সবাই রাজি, এবং দ্বিকক্ষের এখতিয়ার নিয়ে গঠন প্রণালী নিয়ে কিছু একটু বিরোধ আছে, সেটা আমরা এখানে আজকে বড় প্রশ্ন হিসেবে দেখছি যে দ্বিকক্ষের ক্ষমতা, একটু আগে আমি আলোচনা করেছি, সংবিধান সংশোধনী ওখানে যাবে না, বাট আইন প্রণয়নের একটা পর্যায়ে এখান থেকে আইন ওখানে যাবে, তারা আলোচনা করবে, 1 মাস সময়ের ভিতরে হয় সিদ্ধান্ত দিবে, সুপারিশ করবে, অথবা ফেরত দিবে, সেই পর্যন্ত আমরা একমত। কিন্তু সংবিধান সংশোধনের বিষয়ে আমরা উচ্চকক্ষের এখতিয়ার রাখতে চাই না। আর কোন পদ্ধতি গঠন প্রণালী হবে, ওনারা বললেন প্রপোর্শনেট, আমরা বললাম আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, আসনের অনুপাতে যা হবে তাই আমরা পাবো, এখানেই হচ্ছে দ্বিমত। আসন আলোচনা করি। তারপরে আসলো মাননীয় স্পিকার নারী সদস্যের বিষয়ে, আমরা বললাম যে আসুন 50টা নারী সদস্যের আসন রিজার্ভ রাখি, মোট সদস্য আমরা 100 উন্নীত করবো, ক্রমান্বয়ে 10% করে আমরা বাড়াই না, প্রথম সংসদে এই সংসদে 10% আমরা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসি, পরে 5% করে করে বাড়বে। কিন্তু ওনারা সম্মত হলেন, কিন্তু একজনকেও নমিনেশন দিলেন না মাননীয় স্পিকার। এইবার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে, চলে যাচ্ছি পরের সংবাদে। গণভোটের রায় না মানলে সেদিন থেকে এই সরকার অবৈধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণভোট অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে সরকার জনগণের রায়কে প্রত্যাখ্যান করেছে। যেসব অধ্যাদেশ জাতির কাছে জবাবদিহিতার সংস্কৃতি চালু করবে, বিএনপি সেগুলোই বাদ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এখন আমাদের মনে হচ্ছে বিএনপি তখন যেটা বলতো যে এই আমাদের বিচারালয়ের রাজনীতিকরণ হয়েছে, দুদকের রাজনীতিকরণ হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেটা বিএনপি শুধু বলতো কারণ সে নিজে ব্যবহার করতে পারছে না। এখন সে নিজে রাজনৈতিকভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার জন্য আবার সেই ক্ষেত্রটা প্রস্তুত করছে। এই গণভোটের রায় যদি আপনারা না মানেন, তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব। দুদক, বিচার বিভাগ সহ সাংবিধানিক প্রতিষ্ঠানে মাইম্যানদের জায়গা করে দিতেই প্রশাসনিক সংস্কারের অধ্যাদেশগুলো বাতিল করেছে সরকার, যা ফ্যাসিবাদী বন্দোবস্তের ইঙ্গিত দিচ্ছে, এমন মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা। এমনকি বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত না হলে অতীতের মতো আবারও বিচারের নামে বিএনপি অবিচারের শিকার হতে পারে বলেও আশঙ্কা তাদের। বাতিল করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপনের আশ্বাস দেয়ায় এখনই নেতিবাচক ভাবনা সঠিক হবে না বলেও মত রয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসে সরকার এবং বিরোধী দলীয় সদস্যদের সমন্বয়ে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। দফায় দফায় বৈঠক শেষে সিদ্ধান্ত জানায় বিশেষ কমিটি, যেখানে দেখা যায় বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় সহ 4টি অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে বিশেষ কমিটি। একই সঙ্গে গণভোট, দুদক, গুম, তথ্য অধিকার সহ আলোচিত 16টি অধ্যাদেশ উত্থাপন না করায় কার্যকারিতা হারাবে। আর অপরিবর্তিত পাশ হবে 98টি এবং সংশোধিত আকারে 15টি অধ্যাদেশ উত্থাপন করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে সরকারের এই নেতিবাচক অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেন এই আইন বিশেষজ্ঞ। দেখেন, গুম কমিশন বলেন, দুদক কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, সচিবালয় পৃথকীকরণ বলেন, এগুলো তো রুল অফ ল এর ইনগ্রেডিয়েন্টস। এই অধ্যাদেশগুলোর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের যে প্রক্রিয়াটা কিছুটা হলো অন্তত স্বচ্ছ হবে, কিছুটা হলো নিরপেক্ষ হবে। এগুলা বাতিল করে আবার সেই বন্দোবস্ত, তাহলে সেই বন্দোবস্তের বিরুদ্ধে এত যে প্রাণ গেল, এটার ভ্যালুটা কি?
ভবিষ্যতে আবার যে আপনারা শুধু এই নিয়োগ দেওয়ার জন্য, মাইমের নিয়োগের জন্য এগুলো বাতিল করতেছেন, এটা মানুষ বুঝতে তো আর MA পাস লাগবে না, সবাই বুঝে। তবে সরকারকে নেতিবাচক দৃষ্টিতে মূল্যায়নের আগে ধৈর্য ধরার পরামর্শ দেন এই সংবিধান বিশেষজ্ঞ। হঠাৎ করে এক মাসের মধ্যেই একটা রাজনৈতিক কারণেই সরকার দলের উপরে ওই আপনার অজুহাতের রাজনীতি সৃষ্টি করে একটা চাপ সৃষ্টি করা, আমি মনে করি যে এটা সঠিক না। কি গ্রাউন্ডে তারা এই কাজটা করছেন যে এই মুহূর্তে এটাকে অর্ডিন্যান্স হিসেবে পাস করছেন না? হতে পারে এটার মধ্যে ডিফেক্ট আছে, হতে পারে এর চেয়ে আরও ভালো চাচ্ছেন তারা, তাই না? এই জিনিসগুলো তো এখনো স্পষ্ট হয় নাই। অতীত উদাহরণ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না হলে এর পরিণতি ভোগ করতে হবে সবাইকে, বাদ যাবে না সরকারও। যে কোনো সরকার, যেটা আওয়ামী লীগ সরকারও সেই জিনিসটা উপলব্ধি করে না দেখে আওয়ামী লীগ আজকে বিচারের কাছ থেকে তারা বঞ্চিত হচ্ছে, এবং বিএনপিও বিচার বিভাগের স্বাধীনতা এবং রুল অফ ল যদি তারা নিশ্চিত না করে, কারণ বিএনপির ক্ষমতা তো পার্মানেন্ট না, 50 বছর যে বিএনপি থাকবে তা না, তো সেটা যদি না করে তারা, তো ওই ভুলটা তারাও করবে যে ভবিষ্যতেও তারা এই বিচার বিভাগের কাছ থেকে তারা বিচার থেকে বঞ্চিত হবে। বেগম খালেদা জিয়ার শাস্তি হবে, বেগম খালেদা জিয়ার শাস্তি ডাবল হবে, এটা নাম্বার 1 থেকে নির্দেশ আসতো। সেই জাতাকলে বর্তমান অ্যাবসলিউট পাওয়ার নিয়ে যে দল, তারা 17 বছর নিষ্পেষিত ছিল, যদি তারা আজকে সেটি ভুলে যায় এবং সেই আগের বন্দোবস্তে রাখে আবার অন্যদেরকে যদি বিপদে ফেলার জন্য, নিষ্পেষিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে ক্ষমতার পালাবদল চলছেই, ক্ষমতার পালাবদল চলতে থাকবে সারা পৃথিবীতে, হয়তো 1 বছর আগে বা 2 বছর পরে। মত দ্বিমতের সংকট উত্তরণে বিল আকারে প্রশাসনিক সংস্কারের বিষয়গুলো নিয়ে সংসদে বিল উত্থাপনের পরামর্শ দেন তারা। আজকে যে অধ্যাদেশটির কবর রচিত হচ্ছে, সেই যার মাধ্যমে হচ্ছে, তিনি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় ক্রেডিট নিয়েছেন, ওনার হাতেই আবার সেটির কবর রচনা হচ্ছে। এখনও সময় আছে, সবাইকে ভাবতে হবে। এটি যদি 30 দিনের ধাক্কায় যদি এটির বিলুপ্তিও ঘটে, নতুন করে বিল আকারে আসতে পারে। পত্রিকায় এটাও বলা হয়েছে যে তারা বিল আকারে এটা এনে করবেন, তাহলে সেটা আরও ভালো হয়। কারণ আমরা তো অনেক সমালোচনা করেছি, যেমন এই যে সচিবালয় নিয়ে আসা, এটা কিন্তু আমি সমালোচনা করেছি যেটা সম্পূর্ণ না, পূর্ণাঙ্গ স্বাধীনতা হতে হবে, এবং একটা অংশকে তারা রেখে দিয়েছে। এখন নতুন আইনে বা যে অর্ডিনে যেটা আপনার বিল আকারে আনা হবে, সেখানে কি পূর্ণ স্বাধীনতার বিষয়টা আসবে নাকি, এটা না দেখে তো বলা যাবে না। ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি আইনিভাবে প্রতিষ্ঠিত এবং এই বিষয়টি আইন প্রণেতাদের স্মরণ রাখা উচিত বলেও মত দেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর করে বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। একই সাথে সরকারি চাকরিজীবীরা নির্দেশনা অমান্য করে আন্দোলন করলে চাকরি থেকে বরখাস্ত সহ সাজার বিধানের বিলটিও ভোটের মাধ্যমে পাশ হয়। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সরকারি চাকরিতে বেতন ভাতা বয়সসীমা নিয়ে সংশোধন বিল 2026 উত্থাপন করেন। এ সময় সরকারি দলের কণ্ঠ ভোটে বিলগুলো পাশ হয়। বিরোধী দল এ বিষয়ে নীরব থাকায় বিস্ময় প্রকাশ করেন সরকারি দলের চিফ হুইপ। এরপর শব্দ বিভ্রাটের কারণে 40 মিনিটের জন্য সংসদ অধিবেশন মুলতবি করেন স্পিকার। আমরা আবারও মাইক বিভ্রাটের শিকার হয়েছে করছেন। সুখী, সমৃদ্ধ ও বেটার বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময়ে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। ফেডারেশন অফ প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনের ঘটনায় এখনও নিখোঁজ শ্রমিকদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। বৈধ কাগজপত্র না থাকায় এর আগে 3 দফা নোটিশ দেওয়া হলেও কর্ণপাত করেনি মালিকপক্ষ। এদিকে আজও মিটফোর্ড হাসপাতালের মর্গে আহাজারি করছেন নিহত ও নিখোঁজদের স্বজনরা। এর মধ্যে স্থানীয় বিএনপি নেতা ও কারখানা মালিকের আত্মীয় ইমান উল্লাহ মাস্তানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নেয়ার আবেদনের শুনানি হবে সোমবার। শিশু শ্রমিক মিমের এই কান্না যেন থামছেই না। সেদিন দাদুর সাথে 10 বছরের মিমও কারখানাটিতে কাজ করছিল। সে দৌড়ে বের হতে পারলেও তার দাদু হাজেরা আর বের হতে পারেননি। একটা বাজতে 10 মিনিট বা পৌঁছে আগুন লাগছিল। দূরে যে আপুর কাছে কইছিলাম, আপু আয়া এখন দাদুর খোঁজে ফুফুর সাথে মিটফোর্ড হাসপাতালের মর্গে ডুকরে কাঁদছে এই শিশু শ্রমিক। দাদু আমার আদর করতো, কিন্তু আমার বাইরে বেশি আদর করতো, আমার 2 বোনের অল্প আদর করতো। পরিচ্ছন্নতা কর্মী রেহানা শনিবার কারখানায় কাজ করছিলেন। তিনি জানান, হঠাৎ বিকট শব্দে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি সহ কয়েকজন বেরিয়ে আসতে পারলেও গেট বন্ধ থাকায় বাকিরা ভেতরে আটকা পড়েন। ম্যানেজার ও গার্ডের কারণেই ভেতরে থাকা মানুষগুলো আর বের হতে পারেননি বলেও অভিযোগ তাদের। আগুনটা লাগছে তো আমি দৌড়িয়ে ওই মাঠ দিয়ে চলে গেছি। যে এই যে ভিতরে যে দারোয়ান কতক্ষণ বলাইছে, যে ম্যানেজার কতক্ষণ বলাইছে, আমি তো মুগ্ধ ছিলাম না, আমি তো আগুন দেখতেই মনে করেন আইয়ে পড়ছি। গেট বন্ধ ছিল, আমার ভাইয়া ঢুকছি, এই যে আমার মুরব্বী আছে কেউ ভাঙছে আমার সাথে, ভাঙ্গে এবার ঢুকিয়া আমরা আগুন নিয়ন্ত্রণ আনছি। নিখোঁজ শ্রমিকদের খোঁজ অব্যাহত রেখেছে ফায়ার ফাইটাররা। এ ঘটনার আগেও ফায়ার সার্ভিস 3 দফা নোটিশ করলেও কর্ণপাত করেনি মালিক পক্ষ। আগুনের কারণটা আমাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো। এটাকে সেফটি প্ল্যানের আওতায় আনার জন্য, কার্যকরী সমাধান হওয়ার জন্য অলরেডি আমরা 3 বার আমাদের ইন্সপেক্টর যিনি ছিলেন এই এলাকার উনি নোটিশ প্রদান। এদিকে পুড়ে যাওয়া 3 শ্রমিকের মরদেহ শনাক্তের পর তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হলেও 6 জনেরই ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানায় পুলিশ। ভিকটিমের পরিবার থেকে বা পুলিশ বাদী হয়ে আমরা একটি মামলা নেব, মামলা নিয়ে তদন্ত করে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত, ঘটনার রহস্য উদ্ঘাটন করব। চেহারা অবয়ব দেখে শনাক্ত করে যে মিমাত্তার পাখি, আর 5টি মূলত একেবারেই অজ্ঞাত। অগ্নিকাণ্ডে 6টি তাজা প্রাণ ঝরে পড়লেও এখনও কারখানা মালিককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের আরও একটি মার্কিন C-130 বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে দেয়া এক পোস্টে এই ঘটনার একটি ছবি প্রকাশ করেছেন। ইরান জানিয়েছে নিখোঁজ ক্রুকে উদ্ধারে শত্রুপক্ষের বেপরোয়া অভিযানের সময় তাদের ধ্বংস করা হয়েছে। পাশাপাশি শান্তি চুক্তির ব্যাপারে ট্রাম্পের দেয়া 48 ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে দেশটি এবং পুরো মধ্যপ্রাচ্যই যুক্তরাষ্ট্রের জন্য নরক হয়ে উঠবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে F-15 যুদ্ধ বিমানের পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের মাসার পেট্রোকেমিক্যাল জোনে ইসরায়েলি হামলায় 5 জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননের হাম্বুস ও মারাকা শহরে বিমান হামলায় 2 কিশোরী, 1 নারীসহ 7 জন নিহত হন। ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করেছেন যুদ্ধবিরোধী কর্মীরা। শনিবার রাজধানীসহ বেশ কিছু শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরোধী এই বিক্ষোভে রাস্তায় নেমে আসেন হাজারো ইসরায়েলি। তারা ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য যুদ্ধদণ্ডের বিধান রাখার নতুন পাশ হওয়া আইনের নিন্দা জানান তারা। বিসিবির নির্বাচনে অনিয়মের তদন্ত রিপোর্ট আইসিসিকে অবগত করার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, তেমনটাই বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাভার বিকেএসপি পরিদর্শনে গিয়ে কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এছাড়া তদন্ত কমিটির মুখোমুখি না হয়ে সামাজিক মাধ্যমে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য ছেড়ে দিলেন জনগণের পর্যালোচনার জন্য। ঢাকার অদূরে সাভারের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত রিপোর্ট জমার বিষয়ে আমিনুল বললেন, আইসিসিকে তদন্ত রিপোর্ট জানানোর পরই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে তদন্ত কমিটি তলব করলেও মেলেনি সাড়া। উল্টো এই সাবেক ক্রীড়া উপদেষ্টা সামাজিক মাধ্যমে অভিযোগ তুলেন বিসিবি পরিচালকদের ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, যার প্রতি উত্তরে পুরো বিষয়টি জনগণের বিচারের উপরই ছেড়ে দিলেন আমিনুল হক। তো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। সবশেষ ক্রীড়া উন্নয়নের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ঢাকার বিকেএসপির মতো বিভাগীয় ও উপজেলা পর্যায়ের বিকেএসপিগুলোর সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।